আমি গাড়িতে করে মালামাল নিয়ে আমার নিজের স্বপ্নের বাড়িতে যাচ্ছি, যে বাড়িতে থাকার কথা আমি ছোটবেলা থেকে ভেবেছি। ভাবতেই কেমন অদ্ভুত লাগছে। নিজের জড়ো করার টাকা দিয়ে নিজের স্বপ্নের বাড়ি কিনেছি, আর সেখানেই এখন যাচ্ছি। হাই, আমি রিয়াদ ইসলাম। আমার পরিবারে আব্বু আম্মু এবং আমার ছোট বোন আছে, নাম স্বপ্না। আমার জীবনে বিশেষ কেউ নেই। ছোটবেলা থেকেই গ্রামে বড় হয়েছি আমি। স্বপ্ন ছিল শহরে একটা বড় বাড়ি কিনব। সেই হিসেবে যখন প্রথম ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম, তখন এই একটা বাড়ি দেখেছিলাম আমি। বাড়িটা বেশ ছোট, 3 রুমের বাড়ি, তবে বাড়িটা খুব সুন্দর ছিল দেখতে। তাই স্বপ্ন দেখে ফেলেছিলাম যে এই বাড়িটাই একদিন আমি কিনব, আর স্বপ্ন সত্যিও করে ফেলেছি। আমি চাকরি পাওয়ার পরে প্রথমে ওই বাড়িটাই কিনেছি। আজকে বাড়িতে সমস্ত মালামাল ঠিক করব, আর 1 সপ্তাহ পরে গ্রামের বাড়ি থেকে আমার পুরো পরিবারকে নিয়ে আসব। চোখে আমার স্বপ্ন দিয়ে ভর্তি। কথা বলতে বলতে আমি বাড়ির সামনে চলে এসেছি। পকেট থেকে বাড়ির চাবি বের করে বাড়ির দরজা খুললাম। এরপর ধীরে ধীরে মালামাল বাড়িতে সেট করা শুরু করে দিলাম। সেট করতে করতে সন্ধ্যা লেগে গেল। আমি কিচেনে গিয়ে 1 কাপ কফি বানিয়ে বাড়ির নিচের সোফায় বসে আরাম করে কফি খেলাম। শহরে আমি নতুন একটা চাকরি নিয়েছি। বাড়ি থেকে চাকরির জায়গাটা বেশি দূরত্বের না, সেই কারণে আমার বেশ সুবিধাই হয়েছে। কালকে থেকে আমার নতুন চাকরি শুরু। সেই সময় আমার আম্মু আমাকে ফোন দিল। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। ঘরের সমস্ত জিনিসপত্র ঠিকঠাক করেছো? হ্যাঁ আম্মু, সব ঠিকঠাক হয়ে গেছে। পরের সপ্তাহে তোমাদের সবাইকে নিয়ে আসবো আমি। আচ্ছা, কালকে অফিস আছে? হুম। তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাতের বেলা আমি রাতের খাবার বাইরে থেকে অর্ডার করে দিয়েছিলাম। সারাদিন পরিশ্রম করে আমি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালবেলা কলিং বেলের শব্দে আমার ঘুম ভাঙে। এত সকালে আমার নতুন বাড়িতে কে এসেছে বোঝার জন্য আমি নিজেকে দরজাটা খুলে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে। বলুন, কাকে চাই? আমি মারিয়া, এই বাড়ির মালিক। আপনি কি আর আমার বাড়িতে কি করছেন? ম্যাডাম, আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। এটা আমার বাড়ি। আমি কালকেই এই বাড়িতে নতুন এসেছি। ভুল আমার নয়, আপনার হচ্ছে। আমার কাছে এই বাড়ির কাগজপত্র সবই আছে। 15 লক্ষ টাকা দিয়ে এই বাড়িটা আমি কিনেছি। আমিও এই বাড়িটি 15 লক্ষ টাকা দিয়ে কিনেছি। দেখুন, টাকা কোনো ব্যাপার না, কিন্তু এই বাড়িটা আমি কিনেছি। একটা বাড়ি তো আর দুইজনে কিনতে পারে না। ঠিক বলেছেন, কিন্তু বাড়িটা আমি কিনেছি। আচ্ছা, এভাবে বাইরে দাঁড়িয়ে থেকে তর্ক না করে আপনি বাড়ির ভেতরে আসুন, আমরা বসে থেকে কথা বলি। মেয়েটাকে বাড়ির ভেতরে সোফায় বসালাম। মেয়েটা ব্যাগ থেকে বাড়ির কাগজপত্র বের করে আমাকে দেখালো। আশ্চর্যের ব্যাপার এই যে মেয়েটার কাছেও এই বাড়ির কাগজপত্র ছিল, আর আমার কাছেও এই বাড়ির কাগজপত্র আছে। আমিও ভেতর থেকে বাড়ির কাগজপত্র মেয়েটাকে দেখালাম। এটা কিভাবে সম্ভব? একই বাড়ি দুজনের কাছে বিক্রি করেছে। আচ্ছা, আপনি একটু অপেক্ষা করেন, আমি মালিককে ফোন করছি। হ্যাঁ, আমিও ফোন করছি। আচ্ছা, আপনি বাড়ি কোন মালিকের কাছ থেকে কিনেছেন? মালিকের নাম কি বলুন তো? মারিয়াম। আমিও তো মরিয়ম ম্যাডামের কাছ থেকেই বাড়ি কিনেছি। আমি মরিয়ম ম্যাডামকে বারবার ফোন দিয়েছি, কিন্তু মরিয়ম ম্যাডাম ফোনই তুলছেন না। উফ, আমার এই ধরনের ঝামেলা একদমই ভালো লাগে না। এই বাড়িটা আমি কিনেছি, তাহলে এই বাড়িতে আপনি কেন থাকবেন? ম্যাডাম, বাড়িটা আমিও কিনেছি, আর আমার বাড়িতে তো আমি থাকবই। দেখুন, আমার এত ঝামেলা ভালো লাগছে না। আমি এই বাড়িটা কিনেছি, তাই এই বাড়িটাতে আমিই থাকবো। বিকেলের মধ্যে আপনার সমস্ত জিনিসপত্র নিয়ে আপনি বেরিয়ে যাবেন। সরি, আপনি এবার আসতে পারেন। মানে? আমি আমার বাড়ি ছেড়ে যাব না। দেখুন, আমি একটা মেয়ে। আমি নিজের সমস্ত টাকা দিয়ে আমি এই বাড়িটা কিনেছি। আমারও তো স্বপ্ন ছিল এই বাড়ি নিয়ে। মারিয়ার কথা শুনে আমি নরম হয়ে গেলাম। আচ্ছা, আমরা এই ব্যাপারে পরে কথা বলতে পারি। আসলে আজকে আমার চাকরির প্রথম দিন, তাই আমাকে তাড়াতাড়ি অফিসে যেতে হবে। যদি দেরি করি তাহলে আমার চাকরি চলে যাবে। আপনি বিকেলে যদি আসতেন তাহলে এইভাবে আমরা কথা বলতে পারতাম। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার জিনিসপত্র? আপনি আমার জিনিসপত্র আপাতত পেছনের রুমে রাখতে পারেন। আচ্ছা। মেয়েটাকে আমি পেছনের ঘর দেখিয়ে দিয়ে আমি নিজের রুমে চলে এলাম। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নাস্তা করে ফেললাম। মেয়েটা ততক্ষণে পেছনের ঘরে নিজের সমস্ত জিনিস রেখে চলে গেছে। আমি বাইক নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরোলাম। আমি অফিসে ঢুকে সবাইকে গুড মর্নিং জানালাম। কিছুক্ষণ পরে এক স্যার এসে আমাকে সমস্ত কাজ বুঝিয়ে দিল। সমস্ত কর্মচারীদেরকে
বলে গেল যে কিছুক্ষণের মধ্যেই সিও ম্যাডাম আসছে। সিও ম্যাডাম আজকে বিদেশ থেকে দেশে এসে নিজের জন্য একটা বাড়ি ঠিক করেছেন। উনি আজকে প্রথমবার আমাদের অফিসে আসছে। সবাই ওয়েলকাম জানানোর জন্য নিচে যেতে বলল। আমরা সকলে ফুল নিয়ে নিচে গেলাম। আমরা নিচে যাওয়া মাত্রই 4টে এক্সক্লুসিভ কার এসে দাঁড়ালো অফিসের সামনে। 4 নাম্বার কার থেকে বের হলো আমাদের সিও ম্যাডাম। কোট প্যান্ট, চোখে সানগ্লাস, ঠোঁটে লাল লিপস্টিক, চুলগুলো স্ট্রেট, পুরো নায়িকাদের স্টাইলে বের হলো আমাদের সিও ম্যাডামের মুখ দেখে অবাক হয়ে গেলাম। সকালে যে মেয়েটা বাড়ির দলিল নিয়ে আমার বাড়িতে এসেছিল, আমার বাড়িকে নিজের বাড়ি বলে দাবি করেছিল, সেই মেয়েটাই হচ্ছে আমাদের সিও ম্যাডাম। আমি ম্যাডামের এই লুক দেখে পুরাই ফিদা হয়ে গেলাম। এক কথায় ক্রাশ খেয়ে গেছে। একটা মেয়ে কিভাবে এত সুন্দর হতে পারে। উনি অফিসের ভেতরে আসতে সবাই ওনাকে ফুল দিয়ে আমন্ত্রণ জানালো। উনি আমার সামনে দিয়ে হেঁটে নিজের কেবিনে গেল। আমি হাঁ করে তাকিয়ে আছি। একটা মেয়ে এত সুন্দর কিভাবে হয়? এরপর আমরা সবাই নিজেদের কাছে গেলাম। কিছুক্ষণ পর ম্যানেজার এসে আমাকে জানালো সিও ম্যাডাম আমাকে তার রুমে ডেকেছে। এই কথা শুনে অফিসের প্রত্যেকটা লোক আমার দিকে তাকিয়ে আছে যে সিও ম্যাডাম নতুন এসে আমাকে আগে কেন ডাকলো। আমি নিজে অবাক হয়েছি, সাথে ভয়ও পেয়েছি। শেষে কি বলে যদি চাকরি থেকে বের করে দেয়। আমি ভয়ে ভয়ে সিও ম্যাডামের রুমে গেলাম। ম্যাম, আসবো? ইয়েস, কাম ইন। ম্যাম, আপনি আমাকে ডেকেছিলেন? হুম। মারিয়া থেকে একটা চেক আমার দিকে এগিয়ে দিল। ম্যাডাম, আমি নতুন চাকরি করছি। মাস শেষ হওয়ার আগে বেতন নিতে পারবো না। আর বাড়ির কোনো ব্যাপারে কিন্তু আমি অফিসে কোনো রকম আলোচনা করিনি। প্লিজ ম্যাম, আমাকে চাকরি থেকে বের করে দিবেন না। আপনার নাম কি? রিয়াদ ইসলাম। দেখুন রিয়াদ ইসলাম, আমি আপনার চেয়ে বয়সে অনেক বড়, আর আমি আপনার অফিসের সিইও। তাই আমার মনে হয় ভদ্রতার খাতিরে এই চেকটা আমি আপনাকে দিচ্ছি। এখানে যে টাকা আছে সেই টাকা দিয়ে আপনি হোটেলের খরচ চালাবেন। সরি ম্যাম, আমার নিজের বাড়ি থাকতে হোটেলে কেন থাকবো? দেখুন, ওই বাড়িটা আমার। আমি ওই বাড়িটা আগে কিনেছি, তাই ওই বাড়িতে আমিই থাকবো, আর আপনার সমস্ত খরচ আমি দেবো আপনাকে, চিন্তা করবেন না। মারিয়ার কথা শুনে আমার রাগ উঠল। আমি আমার বাড়িতে থাকবো, তাহলে ওনার কাছে কেন টাকা নেব? সরি ম্যাম, বাড়িতে আমি আমার পরিশ্রমের টাকা দিয়ে কিনেছি, তাই আমি কারোর জন্য বাড়িটা ছাড়তে পারবো না। ওকে, গেট আউট। আমিও আমার বাড়ির অধিকার ছাড়বো না। কিছু মনে করবেন না ম্যাম, একটা কথা বলি। আপনার তো অনেক টাকা, আপনি চাইলে তো একটা ভালো বাড়ি কিনে নিতে পারেন। তাহলে ওই বাড়ির পিছনে কেন পড়ে আছেন? ওই বাড়িটা আমার নিজের বাড়ি। ওই বাড়িতে আমি ছোট থেকে বড় হয়েছি, কিন্তু পরবর্তীতে আমার বাবা ওই বাড়িটা বিক্রি করে দেয়। তাই আমি আবার বিদেশে গিয়ে নিজে প্রতিষ্ঠিত হই, তারপরে ওই বাড়িটা কিনেছি। ওই বাড়ির সাথে আমার অনেক ইমোশন মিশিয়েছে, বুঝেছেন? ম্যাডামের কথা শুনে আমার মনটা করে গেল। বুঝেছি, ওই বাড়িটা দোতলা, নিচে 2টো রুম আছে আর উপরে একটা রুম আছে। আপনি ওপরের রুমটা ইউজ করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। যতদিন না বাড়ির মালিকের সাথে যোগাযোগ হচ্ছে, আমরা 50-50 ওই বাড়িটাই থাকতে পারি। আপনি চলে যান। আমি রুম থেকে বের হয়ে গেলাম। লাঞ্চ টাইমে আমরা সবাই ক্যান্টিনে লাঞ্চ করছিলাম। সেই সময় আমার 2জন কলিগ আমার কাছে এলো। হ্যালো, আমি রেহান। আপনার নামটা কি? রিয়াদ ইসলাম। আমি রিয়াজ। হ্যালো। প্রথম দিন অফিসে কেমন লাগছে? বেশ ভালো লাগছে। ম্যাডাম তোমাকে কি জন্য ডেকেছিল? আসলে আজকে ফার্স্ট ডে তো আমার, সেই কারণে ডেকেছিল। ও, ম্যাডামকে দেখেন, আমার বয়স বেশি মনে হলো। সে সময় নেহা নামের একটি মেয়ে ওখানে আসে। ম্যাডামের বয়স 35 বছর। কি? ওনাকে দেখে তো মনেই হয় না ওনার এত বয়স। এটা ঠিক বলেছেন, কিন্তু কি আর করার, উনি কিছু একটা মেনটেন করেন, এজন্য নায়িকাদের মতো ফিগার। তুমি আবার ক্রাশ খাওনি তো ম্যাডামের উপরে? না না, মুখে নানা বললো, মনে মনে তো আমি ম্যাডামের উপর ক্রাশ খেয়েছে। ম্যাডাম অসাধারণ দেখতে। এই বল। ম্যাডাম দেখতে এক কথায় অসাধারণ। আচ্ছা শোনো, লাঞ্চ ব্রেক এখনই শেষ হবে, আমি কাজে চলে যাচ্ছি। আমি আমার কাজে এসে বসে থাকলাম, শুধু আমার মাথায় মারিয়ার কথাগুলোই ঘুরছে। মেয়েটা অসাধারণ দেখতে, কিন্তু আমি আমার স্বপ্নের বাড়ি ছাড়তে পারবো না। বিকেলবেলা আমি কাজ শেষে বাড়িতে এসে দেখি মারিয়া আগে থেকে বাড়িতে উপস্থিত। আপনারা কখন আসলেন? আমার নিজের বাড়িতে ঢোকার জন্য কি পারমিশন নেওয়ার প্রয়োজন আছে? না সেটা নয়, বাড়িটা কিন্তু আমার। থাকুন আপনি, বাড়িটা আমিও টাকা দিয়ে কিনেছি, বুঝলেন? হাওয়ায় হাওয়ায় বাড়িটা আমার হয়ে যায়নি। বাড়ির উপরতলার ঘরে আমি থাকছি,
নিচতলার ঘরে আপনি থাকছেন, ড্রয়িং রুমটা 2 ভাগে ভাগ হবে, কিচেনও 2 ভাগে ভাগ হবে। ঠিক আছে, কিন্তু আমি যখন কিচেনে থাকবো তখন আপনি আমাকে বিরক্ত করতে পারবেন না। এটা কোনো মাছের বাজার নয়, যখন আপনি আসবেন, যখন ইচ্ছে হবে চলে যাবেন। আমি যখন কিচেনে থাকবো তখন আপনিও এখানে আসতে পারবেন না। আর এই বাড়িতে ওয়াশরুম একটাই, যেটা আমি ইউজ করব। তাহলে আমি কি রাস্তায় গিয়ে হাগু করে আসবো? সেটা না, আপনিও ইউজ করবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি এখন অনেক ক্লান্ত, আমি আমার রুমে যাচ্ছি ফ্রেশ হতে। প্লিজ। আমি আমার রুমে গেলাম, গিয়ে ড্রেস চেঞ্জ করলাম, ওয়াশরুমে যাব হাত মুখ ধুতে। গিয়ে দেখি মারিয়া ওয়াশরুমে গিয়ে বসে আছে। কতক্ষণ লাগবে আর? আমি গোসল করছি, আমার আরও সময় লাগবে। একটু তাড়াতাড়ি করবেন, আমারও দরকার আছে। অপেক্ষা করুন। জি ম্যাম। শুনুন, সবসময় এরকম ম্যাম ম্যাম করবেন না, মারিয়াপু বলে ডাকুন। ঠিক আছে মারিয়া আপু, আপনি কি ওয়াশরুম থেকে বের হবেন? যাচ্ছি। মারিয়া ওয়াশরুমের দরজা খুলে বের হলো। ওর শরীরে একটা টাওয়াল পেঁচানো ছিল আর পুরো শরীর ভিজা ছিল। কিছু অপূর্ব লাগছিল ওকে দেখতে, না চাইতেও আমার চোখ চলে যাচ্ছিল ওর দিকে। আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়নি। কি? আমরা যে একই বাসায় থাকি, এটা যেন অফিসের কেউ ভুলেও না জানে। ঠিক আছে, কেউ জানবে না, জানলে আপনার একার মান সম্মান না, আমার মান সম্মানও চলে যাবে। সেটা তো দেখতেই পাচ্ছি, কেমন মান সম্মান যাবে। কিভাবে আমার দিকে তাকিয়ে আছেন এখনো? একটা মেয়েকে ভেজা শরীরে দেখতে অনেক ভালো লাগে, তাই না? সরি। ননসেন্স। মারিয়া চলে গেল। আমি ওয়াশরুমে ঢুকলাম। পুরো ওয়াশরুমে একটু সুগন্ধ ভরে আছে। বুঝলাম এইটা মারিয়ার গায়ের গন্ধ। একটা মেয়ের গায়ের গন্ধ যে এত সুন্দর হয় কোনোদিন জানতামই না। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে এলাম কিচেনে কিছু বানাবো বলে। এসে দেখি মারিয়া কিচেনে রান্না করছে। ওর রান্না দিয়ে অনেক সুন্দর গন্ধ বের হচ্ছে। এক্সকিউজ মি আপু। কি? আমিও তো রান্না করব। ওই যে দেখুন, আপনার জন্য আমি একটা আলাদা কিচেন রেখে দিয়েছি, ওইটাতে যান। আমি দেখলাম রান্নাঘরের সাইডে আমার জন্য একটা গ্যাসের চুলা রাখা আছে। আমি সেখানে গেলাম রান্না করতে, কিন্তু কি রান্না করব কিছুই বুঝতে পারছি না। রান্না করার তো আমি কোনো কিছুই নিয়ে আসিনি। অফিসের টেনশনে এই বাড়ির টেনশন সব কিছু ভুলে গেছি আমি। তাহলে আমাকে অর্ডার করতেই হবে। কিন্তু অর্ডার করতে যাওয়ার সময় আমার নাকে শুধু মারিয়ার রান্না করা গন্ধই আসছিল। অনেক ভালো রান্না পারে মেয়েটা। মারিয়া যখন গোসল করলো, আমি কিছুই করছি না সেই সময় বলল, আপনি কি আমার সাথে মজা করছেন, নাকি আমার সাথে কথা বলার জন্য অজুহাত করছেন? মানে? আপনি কি বললেন কিছুক্ষণ আগে? যে আপনি রান্না করবেন, কিন্তু রান্না করার তো কোনো আয়োজন দেখছি না আপনার। আপনি তো শুধু গ্যাসের চুলার দিকে তাকিয়ে আছেন। আমি গ্যাসের চুলায় কি বিষ মিশিয়ে দিইনি তো? আসলে ভুলটা আমার। মানে? টেনশনে আমি রান্না করার কিছু নিয়েই আসিনি বাইরে থেকে। এখন আমাকে খাবার অর্ডার করতে হবে। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আপনাকে আর এত কষ্ট করতে হবে না। আমার রান্নার গন্ধে আপনার যে খিদে এমনিতেই বেড়ে গেছে বুঝতে পেরেছি আমি। আমার রান্না করা খাবারই আপনি খাবেন, সমস্যা নেই। কিন্তু শুধু আজকের জন্য। কালকে থেকে রান্না করার জিনিসপত্র নিয়ে আসবেন, বুঝলেন? আচ্ছা তাহলে আমি আপনাকে একটা ভালো আইডিয়া দিতে পারি। কি আইডিয়া? বারান্দায় একটা ডাইনিং টেবিল রাখা আছে, আপনি চাইলে সেখানে খাবার খেতে পারেন। আইডিয়াটা বেশ ভালো, আমারও পছন্দ হয়েছে। এমনিতেও বারান্দা থেকে বাইরে একটা সুন্দর ভিউ পাওয়া যায়, ওখানে বসে খাবার খেতে মজাই লাগবে। আপনিও তৈরি হয়ে নিন, আমরা একসাথেই বাইরে খাবো। আচ্ছা। মারিয়া খাবারগুলো টেবিলে গিয়ে রাখলো, আমিও চেয়ারে গিয়ে বসলাম। আমার সেই মুহূর্তে মনে হচ্ছিল আমি আর মারিয়া একসাথে সংসার করছি। মারিয়া খাবারগুলো সার্ভ করে দিল আমাকে। এরপরে আমি আর মারিয়া খেতে বসলাম। মারিয়ার হাতের রান্নাগুলো অনেক সুন্দর হয়েছিল। শুধু খেলেই হবে না, প্রশংসাও করতে হবে। অসাধারণ হয়েছে হাতের রান্না। আচ্ছা একটা কথা বলতে পারি? কি? আমাদের যেহেতু এক বাড়িতে থাকতেই হবে, তাই এরকম আপনি আপনি না বলে আমাদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক করলেও হয় না? হাসালে না? কোথায় 35 বছর আর কোথায় 30 বছর? বন্ধুত্ব কি সম্ভব? মানুষ চাইলে সবই সম্ভব। বয়স দিয়ে কখনো বন্ধুত্ব বিচার করা যায় না। বন্ধুত্বের জন্য দরকার একটা সুন্দর মন। ভালো কথা বললে তুমি। এই বাড়িতেই যখন থাকতে হবে তখন বন্ধু হয়েই থাকা যাক। ঠিক সেই সময় আমার ফোন বেজে উঠলো। আমি দেখলাম মা ফোন দিয়েছে আমাকে। আমি ফোনটা ধরে বললাম, আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সব ঠিকঠাক আছে তো ওখানে? আজকে নতুন চাকরির প্রথম দিন, কেমন লাগলো? খুব ভালো ছিল মা। ওই সপ্তাহে তোমার ওখানে যাচ্ছি,
সেটা শুনে তোমার বোন অনেক খুশি হয়ে গেছে। ও তো এখন থেকে জিনিসপত্র রেডি করা শুরু করেছে। মায়ের কথা শুনে আমি চমকে গেলাম। যদি এখানে আসে তাহলে তো মারিয়াকে দেখবে, তাহলে তো সমস্যা হয়ে যাবে। আম্মু, আসলে এই বাড়িতে না একটা সমস্যা আছে। কি সমস্যা বাবা? এই বাড়ির একটা রুমের দেয়ালে এখনো সমস্যা আছে। আসলে ওই দেয়ালটা একটু ভেঙে গেছে, আমাকে ওইটা ঠিক করতে হবে। ওইটা ঠিক করার পরে তোমরা এখানে এসো। বাড়ি নেওয়ার আগে দেখোনি? না, বুঝতে পারিনি, বাড়িতে ঢোকার পরে বুঝলাম। ঠিক আছে, তাহলে ওটা ঠিক করো, তারপরেই না হয় আমরা যাব। খাবার খেয়েছো? খাচ্ছি। আচ্ছা, সাবধানে থেকো, ভালো থেকো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ফোনটা রেখে দিলাম। মারিয়া তখন আমাদের কথা শুনছিল। পরিবারকে অনেক ভালোবাসেন, তাই না? কেন, আপনি ভালোবাসেন না আপনার পরিবারকে? যার কোনো পরিবারই নেই সে কাকে ভালোবাসবে? সরি। ইটস ওকে। খাওয়া দাওয়া শেষ করে আমরা যার যার বেডরুমে চলে গেলাম। আমি শুয়ে শুয়ে শুধু মারিয়ার কথাই ভাবছি। মেয়েটার এত বয়স, কিন্তু ওকে দেখে বোঝাই যায় না। মেয়েটা দেখতে অনেক বেশি কিউট। আচ্ছা, আমি কি ওকে ভালোবেসে ফেলেছি? না না না, এটা ভুলেও করা যাবে না। ওটা আমার অফিসের বস। যদি প্রেমে পড়ি আমার চাকরি চলে যাবে, আমার পুরো পরিবার পথে বসবে। কিন্তু যদি বাড়ির লোক এটা জেনে যায় আমি একটা মেয়ের সাথে থাকছি, তাহলে কি করবে? আমাদের তো বিয়ে দিয়ে দেবে। এইসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো আমার সকাল 6টায়। আমি ঘুম থেকে উঠে জানালা খুলে বাইরে তাকিয়ে দেখি আমার ম্যাডাম মানে মারিয়া মর্নিং এক্সারসাইজ করছে। পরনে ছিল গেঞ্জি আর একটা প্যান্ট। এটাই হচ্ছে ওনার ফিগার ধরে রাখার রহস্য। তাই বলে এত সকালে একটা মেয়ে ঘুম থেকে উঠে নিজের যত্ন নিচ্ছে, এটা ভাবতেই ভালো লাগছে। আমি হাত মুখ ধুয়ে নিচে গেলাম চা বানাতে। 2 কাপ চা বানিয়ে বারান্দায় গেলাম। দেখি মারিয়া এক্সারসাইজ শেষে বারান্দার চেয়ারে বসে আছে। আমি 1 কাপ চা এগিয়ে দিয়ে বললাম, সকালবেলা মর্নিং এক্সারসাইজ শেষে 1 কাপ চা দারুণ লাগবে, খেয়ে দেখুন। মারিয়া চায়ের কাপ হাতে নিতে নিতে বলল, থ্যাংক ইউ। কিন্তু আপনার মনে হচ্ছে না যে আপনি আমার সাথে ফ্লার্ট করছেন? কোথায় আমি আপনার সাথে ফ্লার্ট করছি? আমি তো আপনাকে শুধু 1 কাপ চা দিলাম। আর এমনিতেও আপনার সাথে আমি যদি কিছু করারই ছিল তাহলে এতক্ষণ অপেক্ষা করতাম না। একটা ছেলে আর একটা মেয়ে পুরো বাড়িতে একা আছে। ছেলেটা যদি খারাপ হতো তাহলে এতক্ষণে আপনি আর সুস্থ অবস্থায় থাকতেন না। এটা অবশ্য তুমি ভালো কথাই বলেছো। তোমার কাজের গতি দেখলাম অফিসে, তুমি নতুন অনুযায়ী অনেক ভালো কাজ করেছো। কিন্তু কি জানো তো, তুমি এখন যে কাজটা বললে না, তুমি যদি পুরো সমাজের সামনে বলো যে একটা মেয়ে আর একটা ছেলে একটা বাড়িতে ছিল, সমাজ কোনোদিনও তোমাকে বিশ্বাস করবে না যে মেয়েটার সাথে তোমার কিচ্ছু হয়নি। সমাজ মেয়েটার গায়ে কলঙ্ক দেওয়ার আগে একবারও ভাববে না। এটা তুমি ঠিক বলেছ। সমাজ কোনোদিনও পরিবর্তন হবে না। সমাজ আজও একজন মেয়েকে অপরাধী হিসেবে দেখে, কিন্তু আমি কখনো একজন মেয়েকে অপরাধী হিসেবে দেখি না। আমি মেয়েদের সম্মান করি। আর তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি অতীতে সমাজের অনেক খারাপ রূপ দেখেছো। বয়স আমার এখন 35। বাতাসে তো আর বয়স হয়নি, অনেক কিছু দেখেই আমার বয়স এখন 35 হয়েছে। বন্ধু হিসেবে একটা কথা জিজ্ঞেস করতে পারি? কি? জীবনে বিয়ে করলে না কেন? সমাজের খারাপ চেহারা দেখে, নারীর প্রতি পুরুষের লালসা দেখে, আর আমার ইচ্ছেই হয়নি কোনোদিন বিয়ে করার। আচ্ছা, আমি এখন গোসল করতে যাব। মারিয়া চলে যাওয়ার সময় পা পিছলে পড়ে যেতে থাকে। সেই সময় আমি ওর কোমরে হাত দিয়ে ওকে ধরে ফেলি। ওই মুহূর্তে আমরা একেবারে চোখের দিকে তাকিয়েছিলাম। আমি মারিয়ার চোখে চোখ রেখে বললাম, পৃথিবীর সব পুরুষ মানুষ খারাপ হয় না। 100 জন পুরুষের মধ্যে একজন সুপুরুষ থাকে যে নারীকে সম্মান করে, নারীকে ভালোবাসে। নারীর উচিত সেই পুরুষকে সুযোগ দেওয়া, নিজেকে প্রমাণ করার। সঠিক পুরুষ জীবনে যদি আসতো তাহলে আমি তাকে অবশ্যই সুযোগ দিতাম। আমিও মারিয়াকে ছেড়ে দিলাম। মারিয়া আর আমি স্বাভাবিক হয়ে দাঁড়ালাম। তারপর মারিয়া ঘরে চলে গেল। আমি মারিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। এরপর আমি ওয়াশরুমে গিয়ে গোসল করে নিচে এসে ব্রেকফাস্ট বানালাম আমার আর মারিয়ার জন্য। মারিয়া অফিসের জন্য রেডি হয়ে নিচে আসলো। মারিয়া, কালকে রাতে তুমি আমাকে খাইয়েছো, তাই আজকে আমার তরফ থেকে ব্রেকফাস্ট। কিন্তু তুমি তো বললে যে তুমি রান্না করার কিছু কিনে নিয়ে আসোনি। সকালে গিয়ে সব কিছু নিয়ে এসেছি, আর তোমার জন্য নাস্তাও বানিয়েছি। খেয়ে নাও প্লিজ। কালকে রাতে তুমি আমাকে খাইয়েছো, আজকে আমাকে সুযোগ দাও। ঠিক আছে। মারিয়া আর আমি একসাথে বসে টেবিলে খাবার খেতে রাখলাম। খাওয়ার সময় মারিয়ার ঠোঁটের পাশে খাবার লেগে যায়। মারিয়া আপু, তোমার ঠোঁটে খাবার লেগেছে। কোথায়? মারিয়া হাত দিয়ে ঠোঁটের অন্য পাশে মুছতে লাগে। আমি বললাম,
ওই পাশে না, অন্য পাশে। দাঁড়াও, আমি মুছে দিচ্ছি। আমি বুড়ো আঙ্গুল দিয়ে মারিয়ার ঠোঁট স্পর্শ করে খাবারটা মুছে দিলাম। সেই মুহূর্তে আমরা একে অপরের দিকে তাকিয়েছিলাম। মারিয়া অবলকভাবে আমার দিকে তাকিয়েছিল। জীবনের প্রথম কোনো মেয়ের ঠোঁট স্পর্শ করলাম। এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল আমার। আমি মারিয়াপুর মুখের খাবার মুছে দিয়ে বললাম, খাবার কিন্তু অনেক টেস্টি হয়েছে। থ্যাংক ইউ। লাঞ্চটা তো একসাথে করতে পারবো না, তাহলে ডিনারটা আজকে আমার তরফ থেকে থাকলো। সত্যি? তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। কালকে রাতে তোমার রান্নাটা যা টেস্টি হয়েছিল না। সেটা আমি তোমার খাবার দেখেই বুঝতে পেরেছি। মারিয়া হাসছিল। তখন ওকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আমি মারিয়ার প্রেমে পড়ে গেছি বুঝতে পেরেছি আমি, কিন্তু মারিয়া তো আমাকে ভালোবাসে না। শুধু কি আমার মুখের দিকে তাকিয়ে থাকবে? অফিসে তো যেতে হবে নাকি? এই তো এখনই যাব। অফিসে যাওয়ার আগে আমার একটা মিটিং আছে, তাই আমাকে এক্ষুনি বেরোতে হবে। রাতে দেখা হবে, বাই। বাই। মারিয়ার গাড়ি বাড়ির সামনে ওর জন্য অপেক্ষা করছিল। মারিয়া গাড়িতে উঠে চলে গেল। একটু পর আমিও অফিসের উদ্দেশ্যে বের হলাম। অফিসে বসে আমার কলিগদের সাথে দেখা হলো। গুড মর্নিং। গুড মর্নিং। কি খবর? এই তো ভালো, তোমাদের কি খবর? চলছে। আমি নিজের জায়গায় গিয়ে বসলাম। কিছুক্ষণ পর ম্যানেজার এসে জানালো যে আমাদের একটা মিটিং শুরু হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে। আমরা যেন মিটিংয়ের প্রস্তুতি নেই। কিছুক্ষণ পর মিটিং রুমে আমরা প্রত্যেকেই নিজেদের প্রেজেন্টেশনের ম্যাডামকে দেখাচ্ছিলাম। আমার প্রেজেন্টেশন দেখার পরে মারিয়া বলল, মিস্টার রিয়া, আপনার প্রেজেন্টেশনটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ। আপনার এই প্রেজেন্টেশনের উপরে ভিত্তি করে আমাদের পরবর্তী প্রজেক্টটা শুরু হবে। প্রথমে তুলনায় আপনি সত্যি অনেক ভালো কাজ করছেন। বলে মারিয়া চলে গেল। আমার এই সাকসেসে অফিসের অনেকেই অসন্তুষ্ট হয়েছে। বিকেলবেলা অফিস এসে ক্লান্ত হয়ে বাড়িতে আসলাম। আজকে আমার শরীরটা অনেক বেশি খারাপ লাগছে, জানি না কেন। মারিয়া তখনও বাড়িতে আসেনি। আমি ফ্রেশ হয়ে কিচেনে গিয়ে এক কাপ কড়া করে কফি বানালাম। এরপর বারান্দায় বসে কফি খেলাম। কিছুক্ষণ পর মারিয়া বাড়িতে এলো। কি খবর? কখন বাড়িতে এসেছো? অনেকক্ষণ আগেই বাড়িতে এসেছি। তোমার মুখ চোখ এমন দেখাচ্ছে কেন? কেমন দেখাচ্ছে? তুমি যাও ফ্রেশ হয়ে আসো, কেবলই বাইরে থেকে আসলে। মারিয়া গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলো। এসে আমার কপালে হাত দিয়ে দেখলো আমার জ্বর এসেছে। এ কি, তোমার তো জ্বর এসেছে? এক্ষুনি ঘরে যাও, ঘরে গিয়ে বসো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। এত ব্যস্ত হওয়ার কিছুই নেই, একটু পরে জ্বর এমনিই কমে যাবে। তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি ছোট বাচ্চা? জ্বর কি কখনো একা একা কমে যায়? আমার মাথা গরম করিও না, যাও উপরে যাও। আমি মারিয়ার বকা শুনে ভয়ে উপরে চলে এলাম। কিছুক্ষণ পর মারিয়া এলো। হাতে ছিল সোপের বাটি আর ছিল ওষুধ। আমার তখন শরীর আরও বেশি খারাপ লাগতে শুরু করলো। আমি শুয়ে পড়লাম। তোমার শরীর কি খুব খারাপ লাগছে? চলো ডাক্তারের কাছে যাই। মারিয়া চলে যেতে লাগলে আমি ওর হাত ধরে বললাম, দরকার নেই ডাক্তারের কাছে যাওয়ার, তুমি তো আছো। অতিরিক্ত জ্বরের কারণে আমি তখন ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। কি বলছিলাম না বলছিলাম আমি বুঝতে পারছি না। মারিয়া আমাকে ওষুধ খাওয়ালো আর আমার মাথায় জলপট্টি দিতে লাগলো। চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে যাবে। মারিয়া আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমি যে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। আমার ঘুম ভাঙতে দেখি মারিয়া আমার পাশে বসে আছে। এখন কয়টা বাজে? 10টা। আমি তো তাহলে অনেকক্ষণ ঘুমিয়েছি। আমি উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু পারছিলাম না। পুরো শরীর ব্যথা করছে। ওঠার চেষ্টা করে লাভ নেই, জ্বরের কারণে তুমি এখন দুর্বল আছো, উঠতে পারবে না। আমি পারবো। এত বেশি তেজ দেখিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? শুতে বলেছি, শুয়ে থাকো। আমি তোমাকে সারা রাতটা কেয়ার করতে পারবো না। আমি আর উঠে বসার সাহস দেখালাম না। এরপর আমাকে স্যুপ খাইয়ে দিতে লাগলো। এরপর থার্মোমিটার দিয়ে জ্বর মেপে বলল, বাহ, জ্বর কমে গেছে। কমবে না? আমার অফিসের বস আমাকে সেবা যত্ন করেছে, জ্বর তো কমতে বাধ্য। কিন্তু একটা সমস্যা আছে। কি? আমি যে এতক্ষণ ঘুমালাম, আমার তো আর রাতে ঘুম ধরবে না। হ্যাঁ, তাই তো কি করা যায়? আচ্ছা চলো লুডো খেলি আমরা। মারিয়া লুডোর বোর্ড নেওয়ার জন্য বাইরে যেতে লাগলে আমি ওর হাত ধরে ফেলি। ও তা সামলাতে না পেরে আমার বুকের উপর এসে পড়ে। সেই মুহূর্তে হঠাৎ আমাদের ঠোঁট একে অপরকে জড়িয়ে ধরে, মানে আমরা একে অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিই। আমরা বুঝে উঠতেই পাই না ওই মুহূর্তের মধ্যে কি হয়ে গেল। আমরা একে অপরের দিকে তাকিয়ে থাকি। এরপর ও উঠে বসে। এটা কি ছিল? সরি, আমি বুঝতে পারিনি এরকম কিছু হবে। আমি কিন্তু তোমাকে শুধু নিজের বন্ধুই মনে করি, এর চাইতে বেশি কিছু না।
এর চাইতে বেশি কিছু আমাকে নিয়ে ভাববে না। আমি ভাবিনি। ঠিক সেই মুহূর্তে আমার ফোন বেজে ওঠে। আম্মু ফোন দিয়েছে আমাকে। আমি ফোন ধরে বলি, হ্যালো। কি ব্যাপার তোমার? গলায় এরকম শোনাচ্ছে কেন? সেরকম কিছু না, সেরকম কিছু না মানে কি হয়েছে? সামান্য একটু জ্বর এসেছে। কি বলছো? জ্বর এসেছে? তোমাকে তো ওখানে খেয়াল রাখার মতো কেউ নেই। ওষুধ খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। আর এখানে আমার এক বন্ধু আছে যে আমার খেয়াল রেখেছে। আমরা কি ওখানে যাব কালকে? না, দরকার নেই। আচ্ছা, নিজের খেয়াল রেখো। আম্মু ফোন রেখে দিল। আমি মারিয়াকে বললাম, আমি এখন অনেকটা সুস্থ আছি, তুমি এখন ঘুমাতে পারো। একজন মানুষকে অসুস্থ দেখে আমি নিশ্চিন্তে ঘুমাবো? তাহলে সারা রাত গল্প করতে পারবে আমার সাথে? হ্যাঁ, সেটা পারবো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। কিন্তু তুমি তো অনেকক্ষণ ধরে বসে আছো, কিছু খেয়েছো? খেয়েছি। কিন্তু এভাবে কি সারা রাত বসে থেকে গল্প করা যাবে? না। তাহলে তুমি কিন্তু আমার পাশে শুতে পারো। কি বলছো এসব? খারাপ ভেবো না। আশা করি আমার প্রতি তোমার এইটুকু বিশ্বাস হয়েছে যে আমি খারাপ ছিল না। তুমি এতক্ষণ আমার সাথে বসে থেকে গল্প করতে পারবে না, তাই তোমাকে শুতে বললাম। আমি কিছু ভাববো না, আর আমি তোমার সাথে কিছু করবও না। এরপর মারিয়া কিছু না বলে আমার পাশে এসে শুয়ে পড়লো। আমি বললাম, আমাকে তাহলে তোমার জীবনের ব্যাপারে বলো। আমি যখন খুব ছোট, বয়স মাত্র 10 বছর, তখন বাবা মায়ের মধ্যে প্রত্যেক দিন ঝগড়া দেখেছি। আমার বাবা পড়াশোনাতে আসক্ত ছিল। এটা নিয়ে আমার বাবা মায়ের মধ্যে অনেক ঝামেলা হতো। আমার বাবা আমার মাকে প্রতিদিন মারধর করতো, আর আমি সেটা চুপচাপ দেখতাম। একদিন আমার মা আমার বাবাকে ডিভোর্স দিয়ে আমাকে নিয়ে বিদেশে চলে গেল। আমি বিদেশেই বড় হতাম। কিন্তু ছোটবেলায় বাবা মায়ের এই ঝগড়া দেখার পরে আমার আর পুরুষের প্রতি বিশ্বাস ছিল না। তাই আমি আমার জীবনে কোনোদিনই কোনো পুরুষকে ঢুকতে দিইনি। আমার মা আমার দাদুর ব্যবসাকেই অনেক বড় করেছিল। পরবর্তীতে আমার মা যখন মারা যায়, তখন আমি এই ব্যবসা করি। এটাই আমার জীবনের গল্প। লড়াকু মেয়ে, তুমি খুবই সাহসী একজন মেয়ে। হুম। আমি তোমার জায়গায় থাকলে ঠিক সেটাই করতাম। কিন্তু সব পুরুষ খারাপ হয় না। কিছু পুরুষ আছে যে তোমার মন বুঝবে, সে তোমাকে ভালোবাসবে। আমার বিশ্বাস হয় না। কিন্তু আমি বিশ্বাস করি তুমি একদিন তোমার জীবনসঙ্গী ঠিকই খুঁজে পাবে। ঠিক সেই মুহূর্তে আকাশে বাজ পড়ল। মারিয়া ভয়ে আমাকে জড়িয়ে ধরল। আমি বললাম, 35 বছর বয়সে একজন নারীকে না, 30 বছর বয়সে একজন পুরুষকে আকাশের বাজের কারণে ভয় পেয়ে জড়িয়ে ধরেছে। চিন্তা করা যায়? আকাশে বাজ পড়লে ভয় পাওয়া এটা নারীদের জন্মগত অধিকার, বুঝলে? হুম। মারিয়া আমাকে ছেড়ে দিল। এরপর আমরা অনেকক্ষণ গল্প করলাম। গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। সকালবেলা আমার ঘুম ভাঙতে আমি দেখি মারিয়া আর আমি একে অপরকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছি, আর আমার সামনে আমার পুরো পরিবার দাঁড়িয়ে আছে। আমি আমার পরিবারকে দেখে অনেক অবাক হয়ে গেলাম। পুরো আকাশ থেকে পড়লাম, মারিয়া ওঠো। মারিয়া ঘুম থেকে উঠে বলল। তুমি এখানে কি করছো? মারিয়া সামনের দিকে তাকিয়ে যখন দেখলো আমার পরিবার দাঁড়িয়ে আছে, তখন বলল। আপনারা তখন আব্বু বলল, আপনি এতক্ষণ যে ছেলেকে জড়িয়ে ধরেছিলেন, আমরা সেই ছেলের পরিবার। ও মাই গড! তখন আম্মু বলল, তোকে এইসব করতে আমি শহরে পাঠিয়েছি? গ্রামে যখন ছিলি তখনই ভালো ছিলি, শহরে এসে তুই নষ্ট হয়ে গেছিস। আমরা নিজে অপেক্ষা করছি, তোমরা দুইজন ফ্রেশ হয়ে নিচে আসো। আব্বু ঠান্ডা গলার আদেশ শুনে আমি আরও ভয় পেয়ে গেলাম, কারণ আব্বু এখন পর্যন্ত যতবার এভাবে বলেছে ততবারই আমার কিছু না কিছু একটা অঘটন ঘটেছে। না জানি এখন আবার কি হবে। মারিয়া আর আমি ফ্রেশ হয়ে নিচে এলাম। আম্মু এতক্ষণে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আপনাদের কথার আগে আপনারা প্লিজ আমার কথাটা একটু শুনবেন। তুমি এই বাড়িতে কি করছো বলো তো? আমি মারিয়া। রিয়াজ যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির মালিক। এই বাড়িটা আমার, আবার এই বাড়িটা রিয়াদেরও। মানে একটা বাড়ি দুজনের কিভাবে হয়? এই বাড়ির মালিক মারিয়াম। উনি আমাদের দুজনের কাছে এই বাড়িটা বিক্রি করেছেন। এটাও সম্ভব নাকি? সম্ভব। আইনে তো আমরা দুজনে এখন একই বাড়ির মালিক। বুঝলাম, তুমি এই বাড়ির মালিক। তাহলে তুমি আমার ছেলের ঘরে ওইভাবে ছিলে কেন? কালকে রাতে আপনার ছেলের অনেক জ্বর এসেছিল, তাই আমাকে ওর খেয়াল রাখতে হয়েছে। তুমি জড়িয়ে ধরে ওর খেয়াল রাখছিলে? না না আন্টি, ঘটনা একদমই ওই রকম না। হ্যাঁ, তোমরা যা ভাবছো সব ভুল। চুপ করো তুমি। তোমরা এক ঘরে থাকার পরে অজুহাত দেখাচ্ছে আমাকে। তোমরা ঘরে থেকেছো, একসাথে এক রাত কাটিয়েছো,
এর শাস্তি তোমরা পাবে। কি শাস্তি আব্বু? কি শাস্তি আঙ্কেল? বিয়ে। না, না। আমি কাজী সাহেবকে খবর পাঠিয়ে দিয়েছি, উনি আসছেন। এসব আপনারা কি বলছেন? আমি এই বিয়ে করতে পারবো না। আর সব থেকে বড় কথা, আপনারা জানেন আমি কে? তুমি কে সেটা আমার জানার বিষয় নয়। আজকে তোমাদের বিয়ে হচ্ছে, এটাই আমার সিদ্ধান্ত। আমি আপনার এই সিদ্ধান্ত মানি না। দেখ দেখ, তুই কেমন মেয়ের প্রেমে পড়েছিস। এই মেয়ে তোর আব্বুর মুখের উপরে কথা বলছে। মা, আমাদের মধ্যে কোনো প্রেম প্রেম নেই। তাহলে তুই এমনি এমনি মেয়েটার সাথে রাত কাটিয়েছিস? না, তোমরা যেটা ভাবছো সেটা নয়। চুপ করো তুমি। শহরে এসে বেশি লায়েক হয়ে গেছো না তুমি? তুমি একটা মেয়ের জীবন নষ্ট করেছো, এর শাস্তি তোমরা দুজনেই পাবেই। আব্বুর এক চিৎকারে পুরো বাড়ি শান্ত হয়ে গেল। মারিয়াও ভয় পেয়েছে। আমি তো আগে থেকে ভয় পেয়ে দাঁড়িয়ে আছি, কী যে হবে সেটাই ভাবছি। ভাবতে ভাবতে দেখি কাজী সাহেব বাড়িতে চলে এসেছে। আব্বু কাজী সাহেবকে সোফায় বসালো আর আমাদেরকে সোফায় বসতে বললো। আপনাকে তো সব ঘটনাই খুলে বললাম, এখন সমাধান হচ্ছে বিয়ে। এদের বিয়ের ব্যবস্থা করুন। হ্যাঁ, আমি তো বিয়ের জন্য প্রস্তুত আছি। এনারা কি সাজগোজ করবেন না? না, আপনি এভাবেই ওদের বিয়ে পড়ান। ইসলাম শরীয়ত মতে রিয়াদ ইসলামকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে রাজি থাকলে বলো কবুল। মারিয়া না বলতে যাচ্ছিল, সে সময় আমি ওকে আটকালাম আর চোখের ইশারায় বললাম কবুল বলতে। কবুল, কবুল, কবুল। ইসলাম শরীয়ত মতে মারিয়া আহমেদকে নিজের স্ত্রী হিসেবে মেনে থাকলে বলুন কবুল। আলহামদুলিল্লাহ। ঠিক সে সময় আব্বুর ফোন বেজে উঠলো। আব্বু সোফা থেকে উঠে দাঁড়ালো। আব্বু আমাদেরকে জানালো যে আমার নানি মারা গেছে। আমার নানি মারা গেছে। এটা শুনে আব্বু, আম্মু, রিয়া সবাই চলে গেল গ্রামের বাড়ির উদ্দেশ্যে। রিয়া আমাদের একটা ছবি তুলে নিয়ে গেছে, কিন্তু এদিকে আমাদের সবচেয়ে বড় সর্বনাশ করে দিয়ে গেল। আমাদের বিয়েটা হয়ে গেছে। মারিয়া আমার বেলায় ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, বেয়াদব। এই জন্যই বলে পুরুষ মানুষকে বিশ্বাস করতে নেই। একটু বিশ্বাস করলাম কি করলাম না, পুরোপুরি বিয়ে করে নিল। এটা আপনাদের চাল, তাই না? আমাকে বিয়ে করার জন্য এত বড় ফাঁদ পাতলেন আপনি। ছি, আজকে থেকে আপনার সাথে আমার সমস্ত সম্পর্ক এখানেই শেষ। কোনো বন্ধুত্বের সম্পর্ক নেই আমাদের মধ্যে। তুমি ভুল বলছো মারিয়া, আমি এইসবের কিছুই জানতাম না। এভাবে সব কিছু ঘটে যাবে বুঝতেই পারিনি। জাস্ট শাট আপ। আমি চলে যাচ্ছি, আর কোনোদিনও ফিরবো না। মারিয়া চলে যেতে লাগলো। আমি হাত ধরলাম, সাথে সাথে আরেকটা থাপ্পড় পড়লো আমার গালে। যদি আর থাপ্পড় না খেতে চাও তাহলে আমার পিছু পিছু আসবে না। বলে বাড়ি থেকে বের হয়ে চলে গেল। আমার আর সাহস হলো না ওর পেছন পেছন যাওয়ার। আমি অফিসের জন্য তৈরি হয়ে অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে শুনি মারিয়া অফিসে আসেনি। ও নাকি আজকে আর অফিসে আসবে না। আমার অবস্থা পুরো সাপের লেজে পা দেওয়ার মতো। কখন যে ছবল খাবো বুঝতেই পারছি না। বাবা মা এখানে এসে আমার জীবনে একটা ঘূর্ণিঝড় তুলে দিয়ে গেল। ঘূর্ণিঝড়টা থামাবো কীভাবে বুঝতেই পারছি না। আমি আমার অফিসে নিজের ডেস্কে বসে কাজ করছিলাম। সেই সময় দেখি আশেপাশে সবাই আমার দিকে তাকিয়ে হাসছে মিটমিট করে। আমি কারণটা বুঝতে পারছি না। সেই সময় আমার অফিস কলিগ রাশেদ আমাকে এসে বলে, কংগ্রেচুলেশন ব্রো। কিসের জন্য? এমন ভাব করছো যেন মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে জানো না। আমি তো ভাবতেও পারিনি তুমি এত বড় একটা অসাধ্য সাধন করবে। কি ব্যাপারে কথা বলছো তোমরা? কি হয়েছে? হয়েছে নাও, আমরা সবাই জানি ম্যাডামের সাথে তোমার বিয়ে হয়েছে। এইটা তোমরা জানলে কিভাবে? শুধু আমরা না, এটা পুরো ফেসবুক জানে। এটা অনেক ভাইরাল হয়ে গেছে। আমাদের ম্যাডাম কিনা 35 বছর বয়সে এসে একটা যুবককে বিয়ে করলো, যে কিনা তার থেকে 5 বছরের ছোট। তোমার এলেভ আছে, মানতেই হবে। 2 দিন আসলে কি আসলে না, সাথে সাথে মাছটাকে মেরে ফেললে। আর আমরা এত বছর চাকরি করেও কিছু করতে পারলাম না। ঘটনাটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। এতে আমার কিছু করা ছিল না। আমরা পরিস্থিতির শিকার। সে যেভাবেই হোক বিয়েটা তো করেছো। আচ্ছা, ম্যাডামকে কেমন লাগে তোর? শুনলাম তোমরা নাকি একই বাড়িতে ছিলে এতদিন। ইস, আমরা যদি ম্যাডামের সাথে থাকতে পারতাম। প্লিজ তোমরা চুপ করো। প্রথমত, যে বিষয় নিয়ে জানো না সে বিষয় নিয়ে কথা বলো না। আর দ্বিতীয়ত, ম্যাডাম বর্তমানে আমার ওয়াইফ, তার ব্যাপারে কোনো রকম খারাপ কথা বলবে না। আর বয়সে বড়, তাতে সমস্যা কী? তারও তো নিজের জীবনে বাঁচার অধিকার আছে। একজন জীবনসঙ্গীর প্রয়োজন আছে, একজন বন্ধুর প্রয়োজন আছে, সেটা আমি। হ্যাঁ হ্যাঁ, এখন তো তোমারই পৌষ মাস আর আমাদের সর্বনাশ। এনজয় ইউর লাইফ। বলে সবাই চলে গেল। আমার মাথায় শুধু মারিয়ার কথাই করছে।
ও নিশ্চয়ই এই সমস্ত খবর শুনে অনেক চিন্তায় পড়ে গেছে, আমাকে ভুল বুঝছে। কিন্তু আমি মারিয়াকে কিভাবে খুঁজে বের করব? তখনই আমার মাথায় এলো মারিয়ার বিয়ের কথা। ওনাকে জিজ্ঞেস করলেই তো সব কিছু বের হয়ে আসবে। আমি দৌড়ে ওনার প্রিয়ের রুমে গেলাম। ম্যাম, আসবো? ইয়েস কামিং। কি দরকার? মারিয়া ম্যাডাম কোথায়, একটু বলবেন আমাকে? ম্যাডাম আজকে অফিসে আসবে না। কি সমস্যা আমাকে বলো। ম্যাডাম, আপনি নিশ্চয়ই শুনেছেন আজকে সকালের ঘটনা। ম্যাডামের সাথে সেই ব্যাপারে কথা আছে। ম্যাডাম নিশ্চয়ই আমাকে ভুল বলছেন। উনি নিশ্চয়ই অনেক ডিস্টার্ব হয়ে আছেন। একজন মেয়েকে ফাঁসিয়ে বিয়ে করার পরে ঢং করছো? ম্যাডাম, এইভাবে বলবেন না। আমি জানতাম না এরকম কোনো ঘটনা ঘটবে। বাহ, তুমি জানতে না তাই না? তোমার মা বাবা তোমার বাড়িতে এলো, এসে দেখে তোমরা একসাথে আছো, এটা তুমি জানতে না? তুমি তোমার বাবা মাকে বলতে পারোনি যে তারা বেশ যেন কয়েকদিন পরে আসে এখানে? ম্যাডাম, আমি ওনাদেরকে জানিয়েছিলাম, কিন্তু ওনারা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে তাড়াতাড়ি চলে এসেছেন। আমি বুঝতে পারিনি এই সমস্ত ঘটনা ঘটে যাবে। প্রত্যেকটা পুরুষই নারীকে ব্যবহার করার পর এটাই মনে পড়ে। ম্যাডাম প্লিজ, আমাকে মারিয়া ম্যাডামের সাথে একবার কথা বলার সুযোগ করে দিন। ম্যাডামের সাথে কি কথা বলবে তুমি? আমি ম্যাডামকে বোঝাবো যে আমি নির্দোষ। আমি জানতাম না এই সমস্ত ঘটনা ঘটতে চলেছে। তাতে কি সব ঠিক হয়ে যাবে? কিচ্ছু ঠিক হবে না তাতে। মারিয়া কতটা কষ্ট পেয়েছে তোমার ব্যবহারে। ছোটবেলা থেকে যে মেয়েটা খালি কষ্ট পেয়ে বড় হয়েছে, সেই মেয়েটার জীবনে হঠাৎ করে আবার একটা ঘূর্ণিঝড় ঝরে এলো। মেয়েটা নিজেকে সামলাতে পারছে না। সেই কারণে তো আমি বেশি করে ওনার সাথে দেখা করতে চাইছি। প্লিজ ম্যাম, আমাকে একবার দেখা করার ব্যবস্থা করে দিন। ঠিক আছে, এই নাও। এটা হচ্ছে মারিয়ার আউট হাউসের ঠিকানা, এখানেই আছে। খবরদার ওকে কাঁদাবে না কিন্তু। আচ্ছা, আমি আউট হাউসের ঠিকানা নিয়ে গাড়ি নিয়ে রওনা দিলাম আউট হাউসের উদ্দেশ্যে। এদিকে মারিয়া আউট হাউসের রুমে বসে কান্না করছে আর ভাবছে ওর জীবনের সাথে মুহূর্তের মধ্যে কি ঘটে গেল। কেন কেন বারবার আমার সাথে কেন এরকম হয়? যখনই কাউকে নিজের বন্ধু মনে করি তখনই কিছু না কিছু হয়ে যায়। আর রিয়াদকে তো আমি আমার ভালো বন্ধু মনে করেছিলাম, কিন্তু ও এরকম কিছু করে ফেলবে আমি তো বুঝতেই পারিনি। আমি কখনোই কোনো পুরুষকে আমার জীবনে ঢুকতে দেখিনি। আর মুহূর্তের মধ্যেই রিয়াদ আমার বড় হয়ে গেল। পুরো ফেসবুক ভাইরাল হয়ে গেছে। রিয়াদের বোন এটা ভাইরাল করেছে। এরপরেও কি রিয়াদ নির্দোষ? মারিয়া কান্না করছিল। সে সময় আউট হাউসের কলিং বেল কেউ বাজায়। মারিয়া মনে করে ওর বিয়ে এসেছে হয়তো। ও যখন দরজা খুলে বাইরে দেখে আমি দাঁড়িয়ে আছি। এখানে তুমি কি কারণে এসেছো? আর কি সর্বনাশ করতে এসেছো আমার? বিশ্বাস করো মারিয়া, এই ধরনের পরিস্থিতি হয়ে যাবে আমি বুঝতেই পারিনি। তোমরা পুরুষেরা কি বোঝাতে পারো বলো তো? কি বুঝতে পারো তোমরা? তোমরা তো কিছু বুঝতেই পারো না। তুমি তো কোচে খোকা। আমাকে ভেতরে ঢুকতে দাও, তারপরে না হয় আমরা ঝগড়া করি। মারিয়া আমাকে ভেতরে নিয়ে এলো। মারিয়া, আমি তোমার সামনেই তো আমার বাবা মাকে বলেছিলাম যে 1 সপ্তাহ পরে আমার বাড়িতে আসতে। তারপরও যে তারা চলে আসবে আমি বুঝতে পারিনি। আর আমার বোন রিয়া যে আমাদের ছবি তুলে নিয়ে গেছে এইটাও তো আমি জানতাম না। হ্যাঁ, আমি জানি এতে আমারও দোষ রয়েছে, কিন্তু বিশ্বাস করো আমি আমাদের বিয়ে হোক এটা কখনোই চাইনি, কিন্তু বিয়েটা হয়ে গেছে। হ্যাঁ, আমিও বিয়েটা হোক চাইনি, কিন্তু হয়ে গেছে। এখন কি করার বলো? আমি মারিয়ার হাত দুটো ধরে বললাম, মারিয়া সত্যি করে বলো তো, আমাদের বিয়ে হয়েছে, এতে সমস্যা কোথায়? সমাজ কি বলবে এর ভয় তো তুমি পাও না। আমি তো ভালো ছেলে, তোমার বন্ধু। এইটুকু বিশ্বাস নিশ্চয়ই এই কয়দিনে তোমার আমার প্রতি হয়ে গেছে। তারপরেও কেন তুমি এইরকম কষ্ট পাচ্ছ? সমাজ আমার দিকে আঙ্গুল তুলে আমার কিছু যায় আসে না, কিন্তু সমাজেই তোমার দিকে আঙ্গুল তুলে তাহলে আমার যায় আসে। কারণ আমি তোমাকে ভালোবাসি না, কিন্তু তুমি আমার বন্ধু। আর আমার মতো 35 বছর বয়সী একজন বুড়ি যে তোমার বউ হয়েছে, এটা জানলে সমাজ তোমাকে কিভাবে দেখবে বলো তো? তোমার বাবা মাও কিন্তু এই বিয়েতে খুশি নয়। তারা শুধুমাত্র মুখ রক্ষার্থে বিয়েটা দিয়েছে। কেন তুমি আমাকে ভালোবাসো না মারিয়া? আমাকে কেন বন্ধু চোখে দেখো শুধু? আমাকে কি ভালোবাসা যায় না? আমাকে ভালোবাসলে সমাজ তোমার দিকে আঙ্গুল তুলবে, সেটা আমি পছন্দ করবো না। আমার সমাজের কথার কিচ্ছু যায় আসে না। আমি জানি আমার বাবা মা হয়তো এখন রাজি নেই, কিন্তু তোমার সাথে দেখা হলে তারা নিশ্চয়ই রাজি হয়ে যাবে। কারণ তুমি এত ভালো একজন মেয়ে, যার উপরে রাগ করে থাকা যায় না। চলো না, আমরা সবটা ভুলে একবার স্বামী স্ত্রী হিসেবে থাকার চেষ্টা করে দেখি। ঠিক আছে, আমি চেষ্টা করতে রাজি আছি, কিন্তু একটা কথা মনে রাখবে, এই সম্পর্কের গভীরতা তোমার বাবা মা নির্ধারণ করবে। তোমার বাবা মা যদি আমাকে মেনে নেয় তবেই আমি রাজি, নাহলে আমি তোমাকে ডিভোর্স দেবো। ঠিক আছে, তাহলে আমরা এখন বাড়ি যাই।
তুমি যাও, আমি পরে যাব। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই আউট হাউসটা কার, তোমার? না, এটা আমার বিয়ের আউট হাউস, আমি এখানে এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য বাড়িতে অপেক্ষা করব, তুমি তাড়াতাড়ি চলে এসো। আমি আউট হাউস থেকে আমার বাড়িতে চলে এলাম। এদিকে মারিয়া ওর নানিকে ফোন দেয়। কেমন আছো নানি? ভালো আছি। ফেসবুকে যেটা দেখলাম সেটা কি সত্যি? হ্যাঁ, সেটা সত্যি। মারিয়া নানিকে সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনে নানিমা বলল, আমার মনে হয় ছেলেটা ভালো, তাই তোমাকে স্ত্রীর মর্যাদা দিতে চাচ্ছে। না হলে তো অন্য কোনো ছেলে হলে ভয়ে পালিয়ে যেত। তুমি একবার নিজের জীবনে একজন পুরুষকে ঢোকার অনুমতিটা দিয়ে দেখো না কি হয়। কিন্তু নানি, আমার পরিণতি যদি আমার মায়ের মতো হয় তাহলে কি হবে? যদি পরিণতিটা ভালো হয়, তোমার মায়ের মতো না হয়। দেখো, সবার জীবনের গল্প একই রকম হয় না। তোমার জীবনের গল্পটা না হয় একটু ভিন্ন হবে। তোমার মায়ের সাথে যেটা হয়েছে সেটা তোমার সাথে হবে না। তোমার পরিণতি খারাপ হবে এই ভেবে তো তোমার জীবনটা তুমি থামিয়ে রাখতে পারবে না। তোমার জীবনটা থেমে আছে এক জায়গায়। তোমার উচিত জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া। জীবনটা অনেক সুন্দর যদি তুমি সেটাকে উপভোগ করতে পারো। তোমার উচিত ছেলেটাকে একবার তোমার জীবনে ঢোকার সুযোগ দেয়া, সে যেন নিজেকে প্রমাণ করতে পারে। কিন্তু নানি, তার পরিবার আমাকে মানতে রাজি নয়। তুমি কি লড়াই না করে সবকিছু পেয়ে যাবে? তোমাকে লড়াই করতে হবে, তাদের মন জিতে নিতে হবে। আমি জানি আমার নাতি এত ভালো একজন মেয়ে যাকে সবাই পছন্দ করবে। তুমি এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নাও যে তোমাকে তাদের মন জয় করতেই হবে। তোমার কথা শুনে আমি সাহস পেলাম নানি। তাহলে আমি ওকে একটা সুযোগ দিচ্ছি, নিজেকে প্রমাণ করার যে আমাকে ভালোবাসার। ভালো থেকো তুমি। শোনো, আজকে তোমাদের বিয়ের প্রথম রাত। আজকে লাল শাড়ি আর লাল গোলাপ নিয়ে বাড়িতে যেও। আচ্ছা। আমি বাড়িটাকে সুন্দর করে সাজাচ্ছিলাম, কারণ যতই হোক আজকে আমাদের বিয়ের প্রথম রাত। মারিয়াকে তো শুধু শুধু ওয়েলকাম জানাতে পারি না। আমি আমাদের জন্য ক্যান্ডেল লাইট ব্যবস্থা করেছি আর বিরিয়ানি রেখেছি। সন্ধ্যাবেলা আমি সব কিছু তৈরি করে বিশ্রাম নিচ্ছিলাম, সেই সময় কলিং বেল বাজল। আমি গিয়ে দরজা খুলে দেখলাম মারিয়া একটা লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। ওকে দেখতে আজকে পরীর মতো লাগছে, খুব সুন্দর লাগছিল। এভাবে হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে থাকবে নাকি আমাকে ভেতরে আসতে বলবে? তোমারই তো বাড়ি, আসো ভেতরে আসো। মারিয়া ভেতরে এসে বাড়ি সাজানো দেখে বলল, বাহ, বাড়িতে তো খুব সুন্দর করে সাজিয়েছো। হ্যাঁ, ভাবলাম আজকে তোমার জন্য স্পেশাল কিছু করি। তোমার মনটা তো অনেক খারাপ, দেখো তোমার জন্য ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করেছি। তোমার প্রিয় বিরিয়ানি, মুরগির মাংস সব আছে। কোনটা খাবে বলো? এখনই খাবে না পরে খাবে? পরে খাবো, তোমার সাথে কিছু কথা আছে আমার। আমারও তো তোমার সাথে কিছু কথা আছে। তোমারটাই আগে বলো তাহলে। না, তোমারটাই বলো আগে। না, তোমারটাই বলো। বাবা মা ফোন দিয়েছিল। কি বললি? ওরা কালকে এখানে আসে, নানির মৃত্যুর জন্য ওখানে গেলেও ওখানকার কাজ শেষ করে বাবা আর মা কালকে আসবে। কালকে মনে হয় আমাদেরকে গ্রামের বাড়িতে যেতে হবে। গ্রামের বাড়িতে যেতে হবে? ওখানে আমি মানিয়ে নেবো কিভাবে? চিন্তা করো না, আমি আছি তো। আর আমার নানু বাড়ির সবাই অনেক ভালো, তাই গ্রামের বাড়িতে তোমার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এবার তোমার কথাটা বলো। আমি অনেক ভেবে দেখলাম আমার জীবনে এবার কাউকে সুযোগ দেওয়া দরকার, সেটা তুমি। তোমাকে আমি একবার সুযোগ দেব আমার মন জয় করার, আমাকে ভালোবাসার। কিন্তু তুমি আমাকে ঠকাবে না তো? না, ঠকাবো না। তোমাকে আমি আমার জীবন দিয়ে আগলে রাখবো। কিন্তু আমাদের সম্পর্ক সেই দিনই উন্নত পাবে যেদিন তোমার বাবা মা পরিবার আমাকে মেনে নেবে। ঠিক আছে, আমি সেই দিনের অপেক্ষায় থাকবো। আচ্ছা, আসলে ছোটবেলা থেকে বাবা মায়ের ঝগড়া দেখে বড় হয়েছি তো, তাই আমার কাছে মনে হয় সব পুরুষেরই আমার বাবার মতো। সব পুরুষ এক হয় না মারিয়া। সেটা তাহলে প্রমাণ দিবে তুমি? আচ্ছা শোনো, আমার কিন্তু নানি আছে। আমার নানি আমাকে বোঝালো যাতে আমি তোমাকে আরেকটা সুযোগ দিই। তাহলে তো তোমার নানির সাথে আমাকে কথা বলতে হবে। উনি মারিয়াকে কিনা আমাকে সুযোগ দেওয়ার জন্য রাজি করিয়েছেন। খুব তাড়াতাড়ি তোমাকে আমি আমার নানির সাথে পরিচয় করিয়ে দেবো। এখন তো আমাকে খেতে দিবে? আমার কিন্তু প্রচুর খিদে পেয়েছে। আমি মুচকে এসে মারিয়াকে চেয়ার টেনে দিলাম। মারিয়া ওখানে বসলো। এরপর আমরা একসাথে খেতে শুরু করলাম।
খাওয়া শেষে আমরা যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কলিং বেলের শব্দে আমার ঘুম ভাঙলো। আমি নিচে গিয়ে দরজা খুলে দেখি বাবা মা এসেছে। আসসালামু আলাইকুম, আসেন ভেতরে আসেন। ওয়ালাইকুম আসসালাম। বৌমা কোথায়? ঘুমাচ্ছে, আসলে কালকে অফিসে অনেক প্রেশার গেছে তো সেই কারণে। যাও বৌমাকে গিয়ে বলো আমাদের জন্য নাস্তা বানাতে, আমরা কিছু খাইনি সকালে। কাম সারছে, যদি মারিয়া রেগে যায় তাইলে কি হবে? কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। যাচ্ছি, তোমরা সবাই বসো। আমি উপরে গিয়ে মারিয়ার রুমে নক করলাম, কিন্তু মারিয়া উঠছিল না। আমি আরও দুবার নক করলাম, সে সময় মারিয়া দরজা খুললো। কি হয়েছে? সাত সকালে ডাক দিচ্ছ কেন? আমি আজকে বেশি করে ঘুমাবো, কারণ মর্নিং এক্সারসাইজ ভালো লাগছে না আজকে করতে। আসলে বাবা মা এসেছে। এত তাড়াতাড়ি? আমি তো ভাবলাম দুপুরের দিকে আসবে। তাড়াতাড়ি এসে গেছে, আর তোমার হাতে নাস্তা খেতে চাইছে। নাস্তা বানাবো আমি এত সকালে? ঠিক আছে, যাচ্ছি। আমি ফ্রেশ হয়ে নিতে যাচ্ছি, যাও তুমি। ঠিক আছে। আমি নিচে চলে এলাম। মারিয়া একটু পর নিচে এসে কিচেনে গেল। বৌমা, এটা কি বানাচ্ছ তুমি? ডিম টোস্ট, উপরে একটু চিজ ছাড়িয়ে দেবে, অনেক সুন্দর লাগবে খেতে। ডিম টোস্ট আবার কি? তোমাদের শহরের মানুষের আদব কায়দা গ্রামে চলবে না, বুঝলে? আজকে তোমরা আমাদের সাথে গ্রামে যাবে। আর শোনো, সকালে আমাদের জন্য ভাত, আলু সিদ্ধ আর ডাল করবে। অনেক বড়ই তো হয়ে গেছো, যথেষ্ট বয়স হয়েছে। আশা করি রান্নাবান্না পারো তুমি। জি আম্মা, পারি। আপনাদের জন্য আমি বানিয়ে দিচ্ছি, এক্ষুনি অপেক্ষা করুন। মা ওখান দিকে চলে গেল। সোফায় বসতে বসতে আমাকে বলল, কি দেখে তুই এই মেয়েকে ভালোবাসলি বলতো? না আছে মেয়েটার বয়স, না আছে মেয়েটার কোনো পরিবার, রান্নাবান্নাও তো মনে হয় না পারে। তোমার ছেলে শহরে এসে অনেক বড় হয়ে গেছে। মা আমি ওর বয়স দেখে ওকে ভালোবাসিনি, ওর ব্যবহার দেখে আমি ভালোবেসেছি ওকে। আর ভালোবাসা কখনো বয়স মানে না। সিনেমার ডায়লগ দেওয়া বন্ধ কর। গ্রামে যাবি আজকে তোরা দুজনেই, দেখি মেয়ে কেমন কাজ পারে। গ্রামে গিয়েই ওর আসল পরীক্ষা শুরু হবে। দেখো মা, তুমি দজ্জাল শাশুড়িদের মতো করবে না, এটা আমি জানি। এমন কিছু করো না যাতে ও তোমাকে খারাপ চোখে দেখে আর তোমাকে খারাপ মনে করে। আর ওকে কিন্তু একা ভেবো না, ওর যা বাহিনী আছে না, আমাদের পুরো গ্রামকে তুলে নিয়ে আসবে। ওই সব কথা পরে হবে। কি ব্যাপার, এখনো তোর বউ আমাদেরকে নাস্তাই দিয়ে গেল না? তখনই মারিয়া রান্নাঘর থেকে বলল সবাইকে টেবিলে গিয়ে বসতে, রান্না হয়ে গেছে। সবাই গিয়ে টেবিলে বসলাম। ভাত, আলু সিদ্ধ আর ডাল করা হয়েছে। বাবা একটু মুখে দিয়ে বলল, লবণ কম হয়েছে। কি রেঁধেছ? তোমার আরও প্র্যাকটিস দরকার। এত বয়স হয়ে গেল তুমি কিনা এখনো রান্নাবাড়ি করো না তুমি? আমি মুখে দিয়ে দেখলাম রান্নাটা ঠিকই আছে। রান্না আমার কাছে তো ঠিকই লাগছে, তোমাদের কাছে যদি ভুল মনে হয় তাহলে গ্রামে গিয়ে ওকে আবার রান্না করে শিখিও। আমার মায়ের কাছে ট্রেনিং পেলে ও রান্না একেবারে সিদ্ধস্ত হয়ে উঠবে। হ্যাঁ মা, আপনি তো আছেন, আপনি এবার থেকে আমাকে রান্না শেখাবেন। আমিও জানতে চাই আপনার হাতে রান্না কেমন হয়। ঠিক আছে, চলো একবার গ্রামে তোমাকে আমি রান্না শেখাবো। মারিয়া ওপর থেকে আমাদের ব্যাগগুলো এনে নিচে রাখলো, এরপর বলল, গাড়ি চলে এসেছে, এবার আমরা যেতে পারি। গাড়ি মানে? আমরা তো সবাই বাসে যাব। ব্যাস? হ্যাঁ, আমরা বাসে এসেছি, বাসে যাব। আসলে বাসে যাওয়া সম্ভব না, আমি বাসে যেতে পারবো না। আমার গাড়ি আছে, আপনারা আমার গাড়িতে যেতে পারেন। আর আমার গাড়ি মানে তো আপনাদেরও গাড়ি, তাই না? হ্যাঁ বাবা, ওর গাড়িতে করে গেলে কোনো সমস্যা হবে না, বিশ্বাস করো খুবই ভালো লাগবে যেতে। ঠিক আছে, আর তোর বউকে বল টাকার গরম কম দেখাতে। বলে মা বাবা গিয়ে গাড়িতে বসলো। আমি মারিয়াকে বললাম, চিন্তা করো না, বাবা যখন তোমাকে খুব কাছ থেকে দেখবে তখন বুঝতে পারবে তুমি কতটা ভালো। যেসব মেয়েরা বয়সের কারণে বিয়ের পিঁড়িতে বসতে পারেনি, তাদের জীবন কতটা কঠিন, তাই না? আজকে যদি আমার বয়স 21 বছর হতো, তাহলে তোমার মা বাবা আমাকে ধুমধাম করে তোমাদের গ্রামের বাড়িতে নিয়ে যেত। কিন্তু আজকে আমার বয়স 35 বছর বলে তোমার বাবা মা আমাকে এইভাবে অপমান করছে। কিন্তু আমি হেরে যাব না, কারণ আমি হলাম মারিয়া, যে সব কিছু করতে পারে। আমি তোমার মা বাবার মন জয় করবই। এই তো আমার মারিয়ার মতন কথা, চলো গাড়িতে গিয়ে বসি। চল। আমি আর মারিয়া গাড়িতে গিয়ে বসলাম। গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। 3 ঘন্টা পর গাড়ি আমাদের গ্রামের বাড়ির সামনে এসে থামলো। মারিয়া গাড়ি থেকে নেমে আশপাশ দেখছে, রাস্তাঘাট কাঁচা, পুরো মাটির বাড়ি। ও একেবারে অবাক হয়ে গেছে। ও আমার গ্রামের বাড়ি কি এরকম কল্পনাও করেনি। আমার লড়াইটা আরও বেশি কঠিন হয়ে গেল। এরকম অবস্থায় আমি কিভাবে মানিয়ে নেব? আমি তো গ্রামে কোনোদিন আসিনি, প্রথমবার গ্রামে এসেছি।
তাও গ্রামের এরকম বাজে অবস্থা। এইদিকে নতুন বউ দেখার জন্য গ্রামের প্রত্যেকটা মানুষ চলে এসেছে, ভিড় করছে। আমি মারিয়ার হাত ধরে ওকে বাড়িতে নিয়ে এলাম। রিয়া ওকে বসার জন্য একটা চেয়ার দিল। আমার পুরো বাড়িটা এখন মানুষ পড়ে গেছে নতুন বউকে দেখার জন্য। সজলের মা, সজলের বউ সহ আরও অনেকে চলে এসেছে বউ দেখার জন্য। অনেকে আবার মারিয়াকে প্রশ্ন করা শুরু করে দিয়েছে। রিয়াদের মা, তোমার বউয়ের বয়সটা একটু বেশি মনে হচ্ছে না? বেশি কেন হবে, একেবারেই কচি খুকি, মাত্র 35। মায়ের এই কথা শুনে সবাই হা হা করে হেসে উঠল। এতে মারিয়া খুবই অপমানিত বোধ করলো, কিন্তু কিছু বলল না, হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। ঠিকই, একেবারে কচি খুকি। তার থেকে তো আমার মেয়েটাই ভালো ছিল, অন্তত বয়সটা তো ঠিকঠাক ছিল। তোমার মেয়ে শাকিলার সাথে আর বিয়ে দেওয়ার কথা আমিও ভেবে নিয়েছিলাম শহর থেকে ওকে নিয়ে ওর সাথে বিয়ে দেব। কিন্তু কি আর করার বসের প্রেমে আমার ছেলে পড়ে গেছে। তাও আবার বসের বয়স 35, শুধু তার চেহারার রং আছে। শাকিলাকে তখন পেছন থেকে শালিকা এসে বলল, আমি শাকিলা। তোমার আর আমার মধ্যে কোনো কম্পিটিশনে চলে না। দেখেছো আমাকে, আর নিজেকে দেখো। মারিয়া আর নিজেকে সহ্য করতে পারল না, তাই উঠে দাঁড়িয়ে বলল, আসলেই তাই। তোমাকে দেখো আর আমাকে দেখো, তোমার বয়স ঠিক আছে, কিন্তু পড়াশোনা করেছো কি? মাস্টার্স কমপ্লিট করেছো, বিজনেস করেছো, বাইরে কখনো বেরিয়েছো? শহরে কি আদব কায়দা কিছু জানো? তুমি কখনো বিদেশে গেছো? এই ধরো আমেরিকা, ইতালি, ফ্রান্স। যাওনি না? আমি গেছি, জানো, পুরো 10টা দেশ আমার ঘোরা হয়ে গেছে। আর আপনারা আমার বয়স নিয়ে খোঁটা দিলেন না। হ্যাঁ জানি আমার বয়স বেড়ে গেছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার যে গুণ সেটা কোনো কচি মেয়ের নেই। আমি এক হাতেই সংসার সামলাতে, বিজনেস করে এবং বিজনেসকে এত দূর নিয়ে এসেছি। আমাকে আন্ডার এস্টিমেট করবেন না। আমি ঘরে যাচ্ছি। মারিয়া ঘরে চলে এলো। আমিও মারিয়ার পেছন পেছন ঘরে এলাম। পাড়া প্রতিবেশীরা ভয়ে আর লজ্জায় বাড়ি ছেড়ে চলে গেল, আর শাকিলা রাগে রিরি করতে লাগলো। মারিয়া ঘরে ঢুকেই বলল, তোমার গ্রামের লোকেরা এরকম টক্সিক কেন? মনে হচ্ছিল আমি শোপিস, আমাকে নিয়ে এরা বিজনেস করতে নেমেছে, তাই আমাকে নিলামে তোলা হয়েছে। কি অদ্ভুত এগুলো কি ধরনের প্রশ্ন এটা? আসলে আমাদের গ্রামের মানুষ এরকমই, কিন্তু তুমি যেভাবে জবাব দিয়েছো সবাই চুপ হয়ে গেছে। শোনো, ফার্দার আমার সাথে এরকম আচরণ করলে না আমি ছেড়ে দেব না। আর শাকিলাকে? আসলে গ্রামের লোকেরা ভেবেছিল আমাকে আর শাকিলাকে বিয়ে দেবে, কিন্তু ওকে আমার একদমই পছন্দ না। একটু টাইনি টাইপের, ভীষণ হিংসুটে একটা মেয়ে। আমার মা ওকে পছন্দ করেছিল, কিন্তু আমি একদমই পছন্দ করিনি। আমাকে এসব বিয়ের আগে বলনি তো। আরে আমি শাকিলাকে নিয়ে সেরকম সিরিয়াস কোনোদিন ছিলামই না। এখন সিরিয়াস হয়েছে নাকি? নাকি আমাকে বিয়ে করে আফসোস করছো? মারিয়ার আগে এই সমস্ত কথা বলছিল। মারিয়া রেগে এই সমস্ত কথা বলছিল। কি বলছো এসব? এখন এইসব কথা কেন বলছো? আমি তোমাকে ভালোবাসি। হয়েছে, রাখো তোমার আলগা পিড়ি। পুরুষের পা স্লিপ করতে একদমই টাইম লাগে না। সত্যি করে বলো তো, শাকিলাকে তুমি ভালোবাসো না তো? না, বাসি না, একদমই বাসি না, বিশ্বাস করো। ঠিক আছে। সে সময় রান্নাঘর থেকে মা ডাক দিল। মারিয়া মায়ের ডাক শুনে রান্নাঘরে গেল। শুধু আমার ছেলের সাথে কথা বললেই তো হবে না, বাড়ির প্রত্যেকের জন্য দুপুরের খাবারও করতে হবে। কিন্তু মা, আমি তো কেবলই জার্নি করে আসলাম, একটু বিশ্রাম নিয়ে রাতের জন্য রান্না করি আমি। না, এখনই তোমাকে দুপুরের খাবার করতে হবে, আবার রাতের খাবার করতে হবে। একসাথে দুটো? তুমি জানো আমাদের সময় আমি একা হাতে 40-50 জনের জন্য আমি রান্না করতাম। একা হাতে সংসার সামলে আছি আমি। আর তোমরা তো এই যুগের মেয়ে, আর তোমার বয়সও তো হয়েছে, তাহলে কি তুমি রান্না করতে পারবে না? পারবো। গ্যাস কোথায় আমাকে বলে দিন। গ্যাস? এখানে তুমি গ্যাস কোথা থেকে পেলে? মাটির চুলায় রান্না করতে হবে তোমাকে, বুঝলে? মাটির চুলায় কোনোদিন রান্না করিনি, আমাকে দেখিয়ে দিবেন? ঠিক আছে বস, আমি দেখিয়ে দিচ্ছি। কি মেয়ে রে বাবা, একটা কাজও পারে না। কাজ না পেলে তুমি তো আছোই আমাকে শিখিয়ে দেওয়ার জন্য। মা মারিয়াকে মাটি চুলা কীভাবে জ্বালাতে হয় শিখিয়ে দিল, সাথে রান্না করাটাও দেখিয়ে দিচ্ছে। মারিয়াও শিখে নিচ্ছে। মারিয়া রান্না করতে যাওয়ার সময় ওর হাত পুড়ে গেল। এদিকে দুপুরে খাবারের সময় হয়ে গেছে, সবাই টেবিলে গিয়ে বসলাম। মারিয়া আজকে সবাইকে সার্ভ করে দিল। সবাই মারিয়ার রান্না প্রশংসা করলো। আমি খুশি মনে খাবার খেয়ে নিজের ঘরে চলে গেলাম।
এরপরে মারিয়া আর মা যখন খেতে বসবে তখন মা দেখলো ওর হাত পুড়ে গেছে। তোমার হাত পুড়ে গেছে বলনি তো? আসলে তখন বেশি জ্বালা করেনি, আর রান্নার জন্য এত ব্যস্ত ছিলাম যে খেয়ালও করিনি। এখন দেখছি অনেক দূর পড়ে গেছে, জ্বালা করছে অনেক, কিভাবে খাবো বুঝতে পারছি না। ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি। মা এক থালায় খাবার নিয়ে মারিয়াকে খাইয়ে দিতে লাগলো। মারিয়া ওর মায়ের কথা মনে পড়ে গেল, ওর চোখে জল এসে গেল। ওর চোখ জল দেখে মা বলল, কি ব্যাপার, তোমাকে কিছু বলেছি নাকি আমি? কষ্ট পাচ্ছ কেন? আসলে আমার নিজের মায়ের কথা মনে পড়ে গেল। আমার মাও আমাকে এভাবে খাইয়ে দিত তো। তোমার মা নেই? না। ঠিক আছে, কষ্ট পেতে হবে না, এখন থেকে আমি তোমার মা। মারিয়া খুশি হয়ে মাকে জড়িয়ে ধরলো। মাও মারিয়ার মাথায় হাত বলে দিল। আমি আড়াল থেকে দেখে চলে এলাম। আমি আমার মাকে চিনি, মা কখনই কাউকে কষ্ট দিতে পারে না। মারিয়ার উপর রাগ করে থাকলেও ধীরে ধীরে রাগটা গলে যাচ্ছে। দুপুরে খাবার খেয়ে সবাই বিশ্রাম নেওয়ার জন্য ঘরে চলে এসেছে। মারিয়া বিছানায় শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লো। আমি ওর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম আর ওর ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে থাকলাম। বিকেলবেলা মারিয়া ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ঘরে এসে বসেছিল। সে সময় মা এলো। চলো বৌমা, তোমাকে আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাই। চলো। মা মারিয়াকে নিয়ে বেশ কয়েকজন প্রতিবেশীর বাড়িতে গেল। এরপরে নিয়ে গেল শাকিলাদের বাড়িতে। কি ব্যাপার, বড়লোক বৌমা কি না আমাদের এই গরিবের বাড়িতে এসেছে? কি যে বলো না, শাকিলা কোথায়? ও বাগানে গোবর লেপ দিচ্ছে। যাও বাগানে যাও, আমি তোমাদের জন্য চা নিয়ে যাচ্ছি। মা আর মারিয়া বাগানে গেল। গিয়ে দেখে শাকিলা গোবর লেপ দিচ্ছে। মারিয়াকে দেখে শাকিলা বলল, কি ব্যাপার, নতুন বৌমা আমাদের বাড়িতে? ঘুরতে এলাম রে। তা বিদেশি বৌমা, আপনি কি আমাদের এই গোবর ল্যাপ দিতে পারেন, নাকি শুধু বিদেশে ঘুরতে পারেন? আমি শুধু গোবর লেপ দিতে পারি না, গোবর মাখাতেও পারি। তাই নাকি? তাহলে আসো তো, গোবরটা লেপ দিয়ে দাও। না, ও এসব করবে না। এখন সুন্দর একটি শাড়ি পরে এসেছে, আমরা ঘুরতে বের হয়েছি, ওইসব আর করার দরকার নেই। হ্যাঁ, এইসব করতে হবে না, এই সমস্ত বড় লোকদের কাজ নয়, এগুলি গরিবদের কাজ। না না, একদমই না। এই, তুই আমাকে মারলি কেন? দরকার নেই। তখন তো খুব বড় মুখ করে বলল সে নাকি বিদেশ ঘুরেছে, সংসার সামলেছে, এ করেছে ও করেছে, আমাকে সকলের সামনে অপমান করলো। তাহলে এখন কেন কাজ করতে পারবে না? নাকি নিজের যোগ্যতা নিয়ে ওর কোনো ভরসা নেই? ও শহরে থেকেছে, গ্রামে এসে থাকতে পারবে না, এটাও জানে না? আমি হলাম মারিয়া খান, আমি যেটা বলি সেটাই করি। কিভাবে দিয়ে দিতে হয় দেখিয়ে দাও আমাকে, আমি দিচ্ছি। শাকিলা এটা ইচ্ছে করেই করেছে। শাকিলা চেয়েছে মারিয়াকে অপমান করতে সকলের সামনে, তাই ও এই কাজটা মারিয়াকে দিয়ে করাতে চাচ্ছে। শাকিলা মারিয়াকে দেখিয়ে দিল কিভাবে গোবর লেপ দিতে হয়। এরপর মারিয়া লেপ দেওয়ার জন্য নিচে বসে ও গোবরে হাত দেওয়ার আগেই গোবরের গন্ধে ওর বমি বমি ভাব আসছে। তোমাকে এসব করতে হবে না, উঠে আসো তো। আমি যখন বলছি কাজ করব মানে আমি কাজ করব। মারিয়া বমি আটকে গোবরে হাত দিল আর শাকিলা ওখান থেকে উঠে এক বালতি গোবর জল ওখানে এনে দিল। শাকিলার প্ল্যান হচ্ছে যে কোনো উপায়ে গোবর জলটা মারিয়ার গায়ে ঢেলে দেওয়ার, তাতে ওর সকালে হওয়া অপমানের জ্বালাটা মিটবে। মারিয়া লেপ দিতে দিতে যখন দেখলো এক বালতি গোবর শাকিলার পাশে রেখেছে, তখনও বুঝতে পারলো শাকিলা কিছু একটা ভাবছে। এরপর শাকিলা ধীরে ধীরে যখন গোবর জলের বালতিটার দিকে হাত বাড়ালো, তার আগেই মারিয়া ওর হাত ধরে ফেলে। গোবর জলের বালতিটা ওর গায়ে ঠেলে দিল। এই ঘটনা সবাই চমকে উঠল। এই মেয়ের তোমার সাহস হলো কিভাবে আমার মেয়ের গায়ে গোবর জল ঢেলে দেওয়ার? তার আগে আপনার মেয়েকে জিজ্ঞেস করুন ওর সাহস হলো কিভাবে আমার গায়ে গোবরের জল ফেলে দেওয়ার প্ল্যান করার। কখন ও তোমার গায়ে গোবরের জল ঢাললো? ঢালেনি জল, ঢালার আগেই তো আমি ওর প্ল্যানটা বানচাল করে দিয়েছি। কি তাই না শাকিলা? আমারও তো তাই মনে হয়। তাছাড়া গোবরের জল শাকিলা কেন এনে রাখবে মারিয়ার পাশে? কি রে শাকিলা, এই শয়তানি বুদ্ধি তোর মাথায় থেকে বেরিয়েছে নাকি? মারিয়ার সাথে সাথে শাকিলার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। এই, তুই আমাকে মারলি? চুপ, একদম চুপ। মিথ্যে কথা বললে আরও মার খাবে। তোকে আমি সকাল থেকেই দেখছি আমার পেছনে লেগে আছিস। তুই জানিস আমি কি? আমি মারিয়া, একটা বিজনেস কোম্পানি আমি চালাই। আমার সাথে বেয়াদবি করলে তোকে তার ফল কিন্তু ভোগ করতে হবে। একটা কথা মনে রাখবি, তোর সাথে রিয়াদের কিচ্ছু ছিল না।
আর সব থেকে বড় কথা, রিয়াদের স্ত্রী আমি। ওর সাথে কিছু যদি করতে চাস না, তা মেরে রেখে দেবো। বৌমা চলো এখান থেকে। শাকিলা এরকম বেয়াদবি একটা কাজ করবে আমি বুঝতেই পারিনি। আর ওর সাথে কিনা আমি আমার ছেলের বিয়ে দেওয়ার কথা ভেবেছিলাম। আমার বৌমাই ঠিক আছে। মা আর মারিয়া ওই বাড়ি থেকে চলে এলো। মারিয়া বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। মারিয়া রুমে এসে বসেছিল, সে সময় রিয়া এলো। ভাবি কেমন আছো তুমি? তোমার সাথে তো আমার কোনো কথাই হয়নি। ভালো আছি, বসো তুমি। তোমার জন্য কিন্তু আমি চকলেট নিয়ে এসেছি। সত্যি? মারিয়া ওর ব্যাগ থেকে এক বক্স চকলেট বের করে রিয়ার হাতে দিল। রিয়া চকলেট পেয়ে অনেক খুশি হয়ে গেল। থ্যাংক ইউ ভাবি। ওয়েলকাম। তোমার সাথে কিন্তু আমার নামের একটা মিল আছে, রিয়া আর মারিয়া, একই রকম না? হ্যাঁ, আর সরি তোমাদের ছবিটা ফেসবুকে পোস্ট করার জন্য। তাই আমাকে বলেছে আর বকেছে যে ওই কারণে নাকি তোমার অনেক সম্মানহানি হয়েছে। কোনো সমস্যা নেই, তোমার যেটা ঠিক মনে হয়েছে তুমি সেটাই করেছো। তুমি আমার উপরে রাগ করে নেই তো? না। রিয়া এরপর মারিয়ার ঘর থেকে চলে যায়। কিছুক্ষণ পর মারিয়ার নানি মারিয়াকে ফোন করে। কি ব্যাপার নাতনি, শ্বশুর বাড়ি কেমন লাগছে? ভালো লাগছে, আবার অনেক কিছু ঘটেও গেছে। কি হয়েছে? মারিয়া ওর নানিকে সমস্ত কথা খুলে বলল। সব শুনে নানি বলল, তোমার শাশুড়ি মা ধীরে ধীরে তোমাকে মেনে নিচ্ছে, বুঝলি? শোনো, হাতের 5 আঙ্গুল যেমন সমান হয় না, সেরকম শ্বশুর বাড়ির সবাই সেরকম সমান হবে না। তোমাকে মানিয়ে নিতে হবে। তুমি যেভাবে শাকিলাকে শিক্ষা দিয়েছো, এরকম কোনো পরিস্থিতি হলেই সবাইকে তুমি শিক্ষা দিবে। আর কোনো রকম সাহায্য লাগলে আমি তোমার পাশে আছি। ধন্যবাদ নানি, এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। জামাইয়ের সাথে তুমি কি আমাকে কথা বলাবে না? এই তো আমার পাশেই আছে, নাও কথা বলো। মারিয়া আমাকে ফোনটা দিল। আসসালামু আলাইকুম নানি। ওয়ালাইকুম আসসালাম। কেমন লাগছে আমার নাতনিকে তোমার? ভালোই লাগছে। ওকে সব সময় যত্নে রাখবে, বুঝলি? কখনো ওর যত্নে যেন অভাব না হয়। একটা কথা মনে রাখবে, আমি কিন্তু অনেক বুঝিয়ে শুনিয়ে ওকে রাজি করিয়েছি তোমাকে সুযোগ দেওয়ার জন্য। সুযোগটা কাজে লাগিও। হ্যাঁ, আমাকে সুযোগ পাইয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ঠিক আছে। আপনি এখানে ঘুরতে আসুন। না, আমার শরীরটা সেরকম ভালো না যে আমি ওই দেশে যাব। একটা কাজ করো, তোমরাই এখানে চলে এসো না হয়। আচ্ছা, এখানকার সব পরিচিতি মানিয়ে নিই, তারপরে যাব। ঠিক আছে, ভালো থেকো। আপনিও ভালো থাকবেন। নানি ফোন রেখে দিল। এরপর আমি মারিয়ার সাথে কিছুক্ষণ কথা বললাম। এরপর আমাদেরকে রাতের খাবার খাওয়ার জন্য ডাক দেওয়া হলো। আমরা টেবিলে খাবার খাচ্ছিলাম। সেই সময় বাবা বলল, গ্রামে এভাবে থাকলে তো তোমাদের কাজের ক্ষতি হবে। হ্যাঁ, তা তো একটু হবেই। আমি একটা কথা ভেবেছি। কি? আমরা শহরে শিফট করব, মানে ওখানেই থাকবো আমরা তোমাদের সাথে। এটা তো খুব ভালো কথা, খুব ভালো হবে আমরা যদি একসাথে শহরে থাকি। ওখানে থাকলে আমাদের কাজেরও কোনো ক্ষতি হবে না, আবার সম্পর্কও ঠিক থাকবে। কবে যাব আমরা? পরশুদিন। ঠিক আছে, এখন এক্সাইটমেন্টে আবার ঘুম উড়ে যেন না সবার। কালকে থেকে সবাই প্যাকিং করা শুরু করো, আমরা পরশুদিন যাব। খাবার খাওয়া শেষ করে আমরা ঘরে এলাম। এসে আমি মারিয়াকে বললাম, সব তো ঠিকঠাকই এগোচ্ছে, তাহলে আমাদের সম্পর্কটা কি ঠিক করা যায় না? চাই তো, তোমার দেখি অনেক তারা সম্পর্ক ঠিক করার জন্য। আমি মারিয়ার কোমর জড়িয়ে ধরে বললাম, অনেক তারা, বিশ্বাস করো, আমার নিজের বউকে আদর করার জন্য অনেক তারা আমার। বলে আমি মারিয়ার ঘাড়ে একটা হালকা করে কামড় দিলাম। উফ, কি করছো? আদর করছে, এই বলে আমি মারিয়ার ঠোঁটে ঠোঁট ডুবে দিলাম। ওকে বিছানায় শুয়ে দিলাম। এরপর ওর ঘাড়ে মুখ ডুবে দিলাম। এরপর আবার ঠোঁটে ঠোঁট দিলাম। এরপর ওর পেটে হালকা করে কামড় বসিয়ে দিলাম। সেদিন আমাদের ভালোবাসা পূর্ণতা পেল। আমরা একে অপরের কাছে চলে এলাম। তো গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো মাস্ট বি করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।